কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। রহস্যময় আতঙ্কঘন কাহিনী রচনার ক্ষেত্রে হাওয়ার্ড ফিলিপস লাভক্রাফট এক বিশিষ্ট এবং স্মরণীয় নাম। বিংশ শতাব্দীর রহস্যময় কাহিনী রচনাকারদের মধ্যে তিনি অন্যতম। 1890 সালের 20 অগস্ট আমেরিকার নিউ ইংল্যান্ড প্রদেশের এক ছোট্ট শহর প্রভিডেন্সে তিনি জন্মগ্রহণ করেন। তিনি মূলত ছোট গল্পকার হিসেবে খ্যাতি অর্জন করেছেন। তার ছোট গল্প আর রেমিনিসেন্স অফ ডক্টর স্যামুয়েল জনসন হামফ্রে লিটলউইড ছদ্মনামে ইউনাইটেড অ্যামেচারে 1917 সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত হয়েছিল। তার জনপ্রিয় ছোট গল্প দ্য কল অফ সিথেলু প্রথম প্রকাশিত হয়েছিল পাল্প ম্যাগাজিন ওয়ার্ড টেলসে 1928 সালে। জীবিতকালে অখ্যাতনামা এই সাহিত্যিক আমাদের উপহার হিসেবে দিয়ে গেছেন এক আস্ত ইউনিভার্স, যা সিথেলু মাইথস নামে বর্তমানে সুপরিচিত। ক্যান্সারের দরুন 1937 সালের 15 মার্চ মাত্র 46 বছর বয়সে এই ক্ষণজন্মা রহস্য লেখকের মৃত্যু হয়। হন্টেড অডিও স্টেশনে আজ আপনারা শুনবেন তাঁরই লেখা গল্প হি। গল্পটি প্রথম প্রকাশিত হয় 1926 সালের উইয়ার্ড টেলস ম্যাগাজিনে। আশা করছি আজকের গল্পটিও অন্যান্য সপ্তাহের নিবেদনের মতো আপনাদের ভালো লাগবে। শুনতে থাকুন আজকের গল্প হি। এক বিনিদ্র রাত্রে যখন আমি নিজের সত্তা আর অস্তিত্বকে রক্ষার চেষ্টায় মরিয়া হয়ে পাগলের মতো পথে পথে ঘুরছিলাম, তখন আমি তাকে দেখেছিলাম। আসলে নিউ ইয়র্কে আসাটা আমার ভুলই হয়েছিল। যে শহরের অনন্ত প্রাচীন রাস্তাগুলোর গোলকধাঁধার আলো আঁধারির মধ্যে বিস্তৃত কালের প্রেতাত্মার মতো দাঁড়িয়ে থাকা অতিকায় অট্টালিকাগুলোয়, বহু প্রাচীনত্বের স্মৃতি বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা চৌরাস্তা আর সরোবর সন্নিহিত অঞ্চলগুলোয়, কিংবা ক্ষইতে থাকা চাঁদের নিচে অতিথির সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা প্রকাণ্ড ব্যাবিলনীয় ধাঁচের সব গম্বুজে বা মন্দির সিংহে, যে অপার মর্মভেদী জিজ্ঞাসা আর অনুপ্রেরণা খুঁজে পাওয়ার আশায় আমি এসেছিলাম, তার কিছুই সেখানে পাইনি। তার বদলে পেয়েছিলাম এক অদ্ভুত আতঙ্ক আর নিপীড়নের অনুভূতি, যেটা প্রতি মুহূর্তে আমার ওপর অপরিসীম প্রভাব বিস্তার করেছিল। আমাকে অবশ করে দিতে চাইছিল, গিলে খেতে আসছিল। মোহভঙ্গটা অবশ্য ধীরে ধীরেই হয়েছিল। পদার্পণ করার পর সূর্যাস্তের ম্লান আলোয় প্রথম দেখেছিলাম শহরটাকে, জলের উপর রাজকীয়ভাবে মাথা তুলে দাঁড়িয়ে। দেখেছিলাম এখানকার অবর্ণনীয় রকমের সুন্দর স্থাপত্যগুলোকে, ফুলের মতো কোমল তাদের গঠন, এক প্রকার বেগুনি রঙের কুয়াশার আস্তরণের ভেতর থেকে সুললিত ভঙ্গিতে উঠে গিয়েছে আকাশের দিকে। ওই সোনারঙা আগুনে মেঘগুলোর সাথে, কিংবা সন্ধ্যার প্রথম তারাগুলোর সাথে বেখেয়ালি কোনো খেলায় মাততে, স্নিগ্ধ আলোর ছটায় রক্তাক্ত গভীর অন্তর্ভেদী তুর্যের বিচিত্র সরগমে বিদীর্ণ সেই জলরাশির ঊর্ধ্বে জানলায় জানলায় যখন আলো জ্বলে উঠেছিল, সমস্ত জায়গাটা যেন পরিণত হয়েছিল এক স্বপ্নময় গগনপটে। যেন কোনো কল্পলোকের আলো আর সঙ্গীত বিকিরণ করছিল। সেই মুহূর্তে শহরটা যেন এক হয়ে গিয়েছিল কারকাসন, সমরখন্দ কিংবা এলডোরাডোর অলৌকিক সৌন্দর্যের সাথে। সেই সরু আঁকাবাঁকা অতীতের গন্ধমাখা গলিপথ দিয়ে হাঁটতে হাঁটতে সুদৃশ্য ঘোড়ায় টানা কোচের মতো লাল টুকটুকে জর্জিয়ান ইটের প্রাসাদোপম বাড়িগুলো দেখতে দেখতে প্রথম যে উপলব্ধিটা আমার হয়েছিল তা হলো, এমন বিবিধ রতনের ভাণ্ডারে আমার কবি হওয়া আটকায় কে?
কিন্তু সাফল্য, আনন্দ এসব কোনোদিনই আমার হওয়ার ছিল না। মায়াবী চাঁদের আলোয় যাকে স্বপ্নপুরী মনে হয়েছিল, ঝলমলে দিবালোকে দেখলাম সে শুধুই জঞ্জালের স্তূপ আর ছড়ানো ছিটানো কিছু দানবাকৃতির পাথরের জঙ্গল। আর মানুষগুলো কেমন অদ্ভুত, রসকসহীন, অন্তঃসার শূন্য, এক নাগাড়ে ভেসে চলেছে গড্ডালিকা প্রবাহে। তাদের চেহারা বেটে খাটো, শ্যামবর্ণ, চোখের দৃষ্টি মনের ভেতরের কুটপ্যাঁচগুলোকে সামনে নিয়ে আসে খুব সহজেই। সে চোখে কোনো স্বপ্ন নেই, চারপাশের পরিবেশের সঙ্গে তাদের যেন কোনো সম্পর্কই নেই। আমার মতো একজন নীলাক্ষীর কাছে তাদের অস্তিত্ব বড়ই তাৎপর্যহীন। ক্রমেই তা উপলব্ধি করছিলাম। নিউ ইংল্যান্ডের সবুজ আর স্নিগ্ধ গির্জাচূড়াই বরং আমার হৃদয়ে দখল করে রেখেছে স্থায়ী আসন। আর এখানেই আমি সেই ভয়ঙ্কর অনুচ্চারিত সত্যিটা জানতে পারলাম। পাথর আর ক্লান্ত যান্ত্রিক শব্দে ভরা এই নিউ ইয়র্ক আসলে আত্মগরিমায় গর্বিত পুরনো লন্ডন বা পুরানো প্যারিসের মতো প্রাচীন নিউ ইয়র্কের ঐতিহ্য বহন করে না। এই শহরটা মৃত, আর যত্রতত্র সেই মৃতদেহের গা থেকে ছড়াচ্ছে একদল অদ্ভুত উপজীবের ক্লেদাক্ত নিঃশ্বাসের দুর্গন্ধ। এমন সব উপজীব যারা এই শহরের জীবিতকালে কোনোদিন উপস্থিত ছিল না। এই সরল সত্যটা আবিষ্কার করার পর আমার স্বস্তির ঘুম আর স্থায়ী হলো না। যদিও দিনের বদলে শুধুমাত্র রাতের বেলায় পথে ঘাটে বেরোনোর অভ্যেস করেছিলাম বলে মানসিক শান্তি কিছুটা হলেও ফিরে এসেছিল। একমাত্র রাতের অন্ধকারটাই সেখানকার পরিবেশে ভাসমান ধূসর প্রেতাত্মার মতো অতীতের প্রতিধ্বনিকে খানিকটা হলেও ফিরিয়ে আনতে পারত। সেই অন্ধকারের মধ্যেই যেন প্রাচীন শ্বেতশুভ্র লম্বা লম্বা খিলান কিংবা দরজাগুলো তাদের সামনে দিয়ে একদা অতিক্রান্ত সেই সব দুর্দম ব্যক্তিত্বের বলিষ্ঠ পদধ্বনির স্মৃতিচারণ করে। এমন সাময়িক এক প্রশান্তি পেয়ে আমি কিছু কবিতাও লিখে ফেললাম। খালি বাড়ি ফেরার কথা কিছুতেই ভাবতে পারলাম না। আমার এই পরাজিত মুখটা বাড়ির লোকেদের কটাক্ষের সামনে উপস্থিত করার কোনো ইচ্ছা ছিল না। গ্রিনিচ সেকশনটিতে আমি ঠাঁই নিয়েছিলাম। সেখানেই এক নির্ঘুম রাত্রে তার দেখা পেয়েছিলাম আমি। এই জায়গাটা সম্পর্কে শুনেছিলাম কবি আর শিল্পীদের নাকি এটা বাসস্থান। সেখানে থাকতে এসে সেই প্রাচীনত্বের গন্ধ বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা সেই সব বাড়িঘর, চৌরাস্তাগুলো দেখে আনন্দ যে পাইনি তেমনটাও নয়, কিন্তু সেখানকার কবি আর শিল্পীরা নেহাতি অন্তঃসার শূন্য ভণ্ড। তাদের জীবনযাত্রা কাব্য আর শিল্পের সৌন্দর্যকে প্রতি মুহূর্তে পদদলিত করে। কিন্তু তবু সেখানকার পরিবেশের মধ্যে যে কাব্য আর শিল্প লুকিয়েছিল তার টানেই থেকে গিয়েছিলাম। সেই সব পথে হাঁটতে হাঁটতে আমি গ্রিনিচকে তার পুরানো রূপে কল্পনা করতাম। একটা শান্ত নিস্তরঙ্গ গ্রাম্য জীবন। শহরের করাল গ্রাস যখন তাকে নিজের অন্তর্গত করে নিতে পারেনি, আর আলো ফোটার ঠিক আগে আগেই যখন সেই শহরে ফুর্তিবাজ অধ্যুষিত রাস্তাটা একেবারে জনশূন্য হয়ে যেত, আমি সেই ঘোরানো পেঁচানো আঁকাবাঁকা রহস্যাবৃত পথ ধরে হাঁটতাম আর ভাবতাম কত প্রজন্মের কত গোপন কথা জমা হয়ে আছে এই পাথরের ভাঁজে ভাঁজে। এটাই বাঁচিয়ে রাখত আমার আত্মশক্তিকে, স্বপ্ন আর আত্মদর্শনের রসদ দিয়ে, যার জন্য আমার চেতনার অভ্যন্তরে হারিয়ে যাওয়া কবিটা সর্বক্ষণ হাহাকার করত। লোকটার সাথে আমার দেখা হয়েছিল অগাস্টের এক রাতে। ঘড়ির কাঁটা তখন 2টো ছুঁই ছুঁই। আমি একের পর এক সরু গলিগুজি দালান কোটা পেরিয়ে হাঁটছিলাম। এগুলোর কথা আমি আগেও আবঝাভাবে শুনেছিলাম, তবে এখন বুঝতে পারছিলাম আজকের এই সরু সরু পথগুলো কোনো মানচিত্রে থাকা সম্ভব নয়। কিন্তু এগুলো যে সব বিস্মৃত, সেই ব্যাপারটা আমাকে আরও বেশি প্রিয় বলে ভাবতে বাধ্য করত জিনিসগুলোকে। কাজেই দ্বিগুণ উৎসাহ নিয়ে আমি খুঁজে চলতাম তাদের। খুঁজে পাওয়ার পর আমার সেই উৎসাহ আরও বেড়ে যেত। মনে হতো
খুব কম সংখ্যকই এমন স্থাপত্য আছে যেগুলো এত নিরালা, এত গভীর রহস্যময়, যাদের ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকা রহস্য আর রহস্য কারিগরেরা দিনের আলো সহ্য করতে পারে না। কোনো রকম প্ররোচনা ছাড়াই সে আমার সাথে কথা বলেছিল। তার মুখটা ছায়া ঢাকা ছিল, মাথায় পড়া ছিল একটা চওড়া ঘেরের হ্যাট, যার ছায়াটা নিখুঁতভাবে মিশে গিয়েছিল তার পরনের প্রাচীন ক্লোকটার সাথে। লোকটাকে দেখেই একটু অস্বস্তি হয়েছিল আমার। শীর্ণকায় চেহারা, অস্থি সর্বস্ব, গলার স্বরটা কেমন ফাঁপা, অদ্ভুত নরম, কিন্তু গভীর নয়। লোকটা বলল আমাকে নাকি এর আগেও বহুবার দেখেছে। সেও নাকি আমার মতো প্রাচীনত্বের গন্ধমাখা এই গলিগুজি বড় ভালোবাসে। লোকটা আমায় জিজ্ঞাসা করেছিল একজন বিদগ্ধ মানুষের কাছ থেকে এইসব জায়গা সম্পর্কে বিস্তৃত সব তথ্য আহরণে আমি উৎসাহী হব কিনা। এমন সব তথ্য যা কোনো নবাগতের পক্ষে জানাটা সাধারণভাবে অত্যন্ত দুরূহ। লোকটি যখন কথা বলছিল তখন ওপারের একটা জানালা দিয়ে ভেসে আসা হালকা মরা মরা হলদেটে আলোয় তার মুখের একটা ঝলক আমি দেখতে পেয়েছিলাম। বেশ সুপুরুষ, একটু বয়স্ক, চেহারায় একটা আভিজাত্য আছে, একটু বেমানান রকমের আভিজাত্য। লোকটার চেহারার বৈশিষ্ট্যে যেমন আমি মুগ্ধ হয়েছিলাম, তেমনি ভেতর ভেতর একটু অস্বস্তিও হচ্ছিল। হতে পারে লোকটার মুখটা বড্ড ফ্যাকাশে ছিল, কিংবা বড্ড নির্বিকার, কিংবা এই অঞ্চলের পক্ষে যেন অস্বাভাবিক রকমের বেমানান। তবুও আমি তাকে অনুসরণ করলাম। সেই ক্লান্ত দিনগুলোতে প্রাচীনত্বের সৌন্দর্য খোঁজাই আমার অন্তরাত্মার একমাত্র জীবন রসদ হয়ে দাঁড়িয়েছিল। তাই এমন একটা লোকের সাথে দেখা হয়ে যাওয়াটাকে আমি ভাগ্যদেবীর আশীর্বাদ হিসাবেই দেখছিলাম। অনেকটা রাস্তা আমরা শব্দহীনভাবে হেঁটে গেলাম। খালি লোকটা মাঝে মধ্যে খুব ছোট ছোট বাক্যে কিছু কিছু তথ্য আমাকে সরবরাহ করছিল। প্রধানত সে আমাকে ইশারা ইঙ্গিতে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল। অনেক রকম পথ আমরা পেরোলাম, অনেক রাস্তা, গলিপথ। শেষ পর্যন্ত একটা ভীষণ সরু আর নিচু গলিতে এসে আমাদের বেশ খানিকটা হামা দিতে হলো। সেই সুদীর্ঘ আঁকাবাঁকা পথ পেরিয়ে যেতে যেতে আমার মস্তিষ্ক থেকে সমস্ত রকম ভৌগোলিক অবস্থানের জ্ঞান বিলুপ্ত হলো। অনেক কিছুই দেখলাম আমরা। সেই সব অদ্ভুত প্রাচীন সিঁড়ি, চাতাল, রেলিং আমি কখনো ভুলব না। সেই স্বল্পালোকিত পরিবেশে সব কিছুকেই অপার্থিব রকমের সুন্দর বলে মনে হচ্ছিল। কারো সাথে দেখা হলো না আমাদের। জানলার আলোগুলো কমে কমে আসতে লাগলো, স্ট্রিট লাইটগুলো অনিয়মিত হয়ে উঠল। একটা সরু দালান পেরিয়ে আমরা একটা উঁচু পাঁচিলের গায়ে লাগানো অপ্রশস্ত কাঠের দরজার মধ্যে দিয়ে আমরা একেবারে গলিতস্য গলিতে এসে পড়লাম, যার ধারে ধারে প্রতি সপ্তম বাড়ির দেওয়ালে একটা করে নিভু নিভু আলো ছাড়া গোটা জায়গায় আর কোনো আলোর চিহ্নই নেই। এই গলির খাড়াইয়ের পথে চলল। নিউ ইয়র্ক শহরে যে এত খাড়াই থাকতে পারে আমার কোনো ধারণাই ছিল না। পথের ধারে একটা দেওয়ালের গায়ে একটা কালো ওক কাঠের দরজা চোখে পড়ল, হেতা হোতা পেরেক দেওয়া। লোকটা একটু বেসামালভাবে একটা চাবি বের করে খুলে ফেলল তার তালা। আমাকে ভেতরে আহ্বান জানিয়ে একেবারে নিকষ অন্ধকারের মধ্যে দিয়ে লোকটা যার উপর দিয়ে আমাকে নিয়ে চলল, মনে হলো সেটা একটা মোরাম বিছানো পথ। অবশেষে কয়েক ধাপ সিঁড়ি পেরিয়ে আমরা মূল বাড়ির দরজার সামনে এসে দাঁড়ালাম। লোকটা তালা খুলে দিল। ঢুকতে ঢুকতেই একটা ছাতা পড়া দুর্গন্ধ আমার নাকে এলো। বহুদিনের পুরনো বন্ধ ঘর থেকে যেমন গন্ধ বেরোয় ঠিক সেই রকম। আমার আমন্ত্রক মনে হলো না তাতে একটুও বিচলিত বোধ করছে বলে, তাই ভদ্রতার খাতিরে আমিও চুপ রইলাম। লোকটা আমাকে একটা সিঁড়ি বেয়ে নিয়ে চলল। একটা হল পেরিয়ে
আমরা একটা ঘরে ঢুকলাম। শুনতে পেলাম লোকটা দরজা লক করে দিল। 3টে জানলা ছিল ঘরে। যদিও আবছা হতে থাকা আকাশের পটভূমিকায় তাদের প্রায় দেখাই যাচ্ছিল না। লোকটা গিয়ে 3টে জানলারই পর্দা টেনে দিল। তারপর ফায়ারপ্লেসের কাছে ম্যালটেলটার দিকে এগিয়ে গিয়ে একটা 12 মাথাওয়ালা বাতিদানে 2টো মোমবাতি জ্বালালো সে। তারপর কিছু বলার প্রস্তুতি নিল। মোমবাতির সেই স্বল্পোজ্জ্বল আলোয় আমি দেখলাম যে আমরা একটা সুসজ্জিত লাইব্রেরির মধ্যে বসে আছি। দেওয়ালে বইয়ের আলমারি ছাড়াও ঝোলানো রয়েছে সুন্দর সুন্দর ফ্যামিলি পোর্ট্রেট। যদিও তাদের মধ্যে অনেকেরই মুখ এখন আবছা, তবু এই লোকটির মুখের সঙ্গে তাদের চেহারার ভালো রকম সাদৃশ্য আছে, সেটা বেশ বোঝা যায়। লোকটা আমায় একটা অপূর্ব কারুকাজ করা টেবিলের পাশে একটা চেয়ারে বসতে বলল, আর নিজে বসলো আমার উল্টো দিকে। হঠাৎ যেন তার মধ্যে একটা ইতস্তত ভাব দেখলাম। কি একটু ভেবে নিয়ে সে হাতের গ্লাভস দুটো খুলে ফেলল। তারপর একে একে মাথার হ্যাট আর পরনের ক্লোক, এবং সাথে সাথেই আমি তার পোশাক আশাকের মধ্যেকার নাটকীয়তা দেখতে পেলাম। তার বেশভূষা মধ্য জর্জিয়ান আমলের কথা মনে এনে দেয়। কোকড়ানো চুল, হাঁটু পর্যন্ত লম্বা ব্রিচেস, লম্বা সিল্ক হোস উঠে এসেছে পায়ের পাতা থেকে, বকলস দেওয়া জুতো, এগুলো আমি আগে দেখিনি। একটা বিস্তৃত আরামকেদারায় নিজের শরীরটাকে ডুবিয়ে দিতে দিতে লোকটা আমার চোখে চোখ রাখল। হ্যাট ছাড়া লোকটার মুখে বয়সের ছাপ আরো অনেক প্রকট মনে হচ্ছিল। আমার হঠাৎ মনে হলো একদম প্রথমে লোকটাকে দেখে আমার অস্বস্তি হয়েছিল ঠিক এই কারণেই। অবশেষে লোকটা যখন কথা বলল, তার ফাঁপা নরম অথচ চাপা আওয়াজ আমাকে বারবার একটা বিজাতীয় অস্বস্তির মধ্যে ফেলেছিল, যে কারণে লোকটার কথাগুলো যথেষ্টই গা শিরশিরে হওয়া সত্ত্বেও বারবার আমার একাগ্রতা নষ্ট হচ্ছিল। কেমন যেন কু ডেকেছিল মনটা। ধরুন আপনি এমন একজনকে দেখছেন যে একটা অদ্ভুত লোক। লোকটি শুরু করলো। তার সাথে তার আশেপাশের মানুষগুলোর কোনো মিল নেই। একটা লোক যে সেই সব বিগত ভালো দিনগুলোর চিন্তায় এখনো নিমজ্জিত। হ্যাঁ, আমি এখনো এখানকার অধুনা বাসিন্দাদের শয্যায় নিজেকে সাজিয়ে নিতে পারিনি, তাদের আদব কায়দাও রপ্ত করতে পারিনি, কিন্তু আমার মধ্যে কোনো আড়ম্বর নেই, তাই সেভাবে কেউ বিরক্তও হয় না। অপার সৌভাগ্যক্রমে আমি আমার পূর্বপুরুষদের প্রাচীন গ্রাম্য বাসস্থানটিকে এখনো ধরে রাখতে পেরেছি, যদিও শহুরে আবহাওয়া এটাকে প্রায় গিলেই খেয়েছে। প্রথমে গ্রিনিচ, যেটা 1800 সাল নাগাদ তৈরি হয়েছিল, তারপর নিউ ইয়র্ক 1830-এ। বহু কারণে আমাদের এই প্লটটাকে অত্যন্ত সন্তর্পণে লোকচক্ষুর আড়ালে রেখেছিলেন আমার পূর্বপুরুষরা। আমিও সেই কাজে কখনো অবহেলা করিনি। যে রাজানুচর 1768 সালে এই বসত বাড়িটা উত্তরাধিকার সূত্রে লাভ করেছিল, সে কিছু প্রকৃষ্ট বিদ্যার চর্চা করত এবং অনুরূপ কিছু আবিষ্কারও সে করেছিল। সবকিছুই সম্পর্কিত ছিল এই জমির টুকরোটার উপর বসবাসকারী কিছু বিশেষ জিনিসের সাথে, যেগুলিকে রক্ষা করা একান্ত প্রয়োজন। সেই সব বিদ্যা এবং আবিষ্কারের কিছু ঝলক আপনাকে আজ আমি দেখাতে চাই, অবশ্যই চূড়ান্ত গোপনভাবে। মানুষকে বিচার করার ক্ষেত্রে নিজের ওপর এইটুকু বিশ্বাস অন্তত আমার আছে যে আপনি আমার বিশ্বাসের মর্যাদা রাখবেন। লোকটা থামলো। আমি কোনো মতে শুধু ঘাড় নাড়াতে পারলাম। সতর্ক তো আমি আগেই হয়ে গিয়েছিলাম, তবুও নিউ ইয়র্কের সকলকে যেরকম অসহ্য মনে হতো, আমার তার তুলনায় লোকটা এখনও তেমন কিছুই না। আমার কোনো ধারণা নেই লোকটা সত্যি সত্যি বদ্ধ উন্মাদ নাকি কোনো গুপ্তবিদ্যার সাধক। কাজেই লোকটার নির্দেশ পালন ছাড়া আমার এই মুহূর্তে কোনো গত্যন্তর নেই।
আর সেটা করার মাধ্যমেই আমার কৌতূহল প্রশমিত হবে। কাজেই আমি শুনে চললাম। আমার সেই পূর্বপুরুষ মনে করতেন মানুষের ইচ্ছা শক্তির মধ্যে একটা অদ্ভুত জোর আছে। এমন জোর যা শুধু তার নিজের বা অন্যের উপরেই প্রভাব বিস্তার করতে সক্ষম তাই নয়, প্রকৃতির সমস্ত শক্তির ওপরেই করতে পারে অবাধ বিচরণ। এমন বহু উপাদানের ওপর, বহু মাত্রার উপর, যার মহাজাগতিকতা প্রকৃতির চাইতেও বেশি প্রাসঙ্গিক। বলা যেতে পারে দেশকালের পবিত্রতাকে তিনি বিদ্রূপ করতেন এবং পাহাড়ের উপর ঘাঁটি গাড়া কিছু আদিবাসী রেড ইন্ডিয়ানের বিভিন্ন উপাচার তিনি তাঁর বিচিত্র কাজে লাগিয়েছিলেন। তারা এই জায়গাটা তৈরির সময় নানা রকম উপদ্রব করেছিল। সম্ভবত তারা কুপিত হয়েছিল কোনো কারণে। তারা বারবার বলতো যে পূর্ণিমার রাতে এই জমিটা তাদের দরকার। এমনকি তারা যতদিন পেরেছে প্রতি মাসে লুকিয়ে চুরিয়ে ঢুকেও পড়েছে এই প্রাঙ্গণের মধ্যে এবং যথারীতি তাদের সেই সমস্ত বিশেষ উপাচার সম্পন্ন করেছে। তারপর 68-তে সেই রাজানুচর তাদের ধরে ফেলেন এবং যা দেখতে পান তাতে বিস্ময়ে স্তব্ধ হয়ে যান। কাজেই তারপর থেকে তিনি ওদের সাথে একটা চুক্তি করেন। ওরা এই প্রাঙ্গণে এসে নিজেদের উপাচার ক্রিয়া সম্পন্ন করতে পারবে, বিনিময়ে ওদের উপাচারের সমস্ত গূঢ়ার্থ তাকে জানাতে হবে। তার আগে তিনি জানতে পেরেছিলেন ওদের পূর্বপুরুষ এই উপাচার সম্পর্কে জানতে পারে কতকটা তাদের পূর্বপুরুষদের কাছ থেকে এবং কতকটা একজন বয়স্ক ওলন্দাজের কাছ থেকে স্টেটস জেনারেলের সময়। কিন্তু হায়, সেই রাজানুচর নিশ্চয়ই ভয়ানক রকমের পচা মদ পরিবেশন করেছিলেন ওদের, হয়তো ইচ্ছাকৃত, কারণ তার এক সপ্তাহের মধ্যেই পৃথিবীর মধ্যে তিনিই ছিলেন একমাত্র জীবিত ব্যক্তি যিনি ওই সব ভয়ঙ্কর উপাচারের কথা জানতেন। আপনি মহাশয়, আপনি হলেন প্রথম বহিরাগত যিনি এই ব্যাপারে জানলেন। আর ঈশ্বর আমার সহায় হন যদি আমি ভুল কিছু করে থাকি আপনাকে সেই সব ক্ষমতার ব্যাপারে বলে। প্রাচীনের প্রতি আপনার এই উৎসাহই অবশ্য আমার উৎসাহের মূল কারণ। আমি একবার কেঁপে উঠলাম। লোকটা বলে চলল, কিন্তু আপনার এটাও জানা উচিত মহাশয়, সেই রাজানুচর যা পেয়েছিল সেই সব বর্বরদের কাছ থেকে সেটা নেহাতি তাঁর জ্ঞানের পরিব্যাপ্ত পরিধির একটা ক্ষুদ্র অংশ। তিনি তো আর অকারণে একজন প্রাচীন রসায়নবিদ কিংবা জ্যোতির্বিদের সান্নিধ্যে প্যারিসে সময় কাটাননি, অক্সফোর্ডও এমনি এমনি যাননি। মোট কথা, তিনি বুঝতে পেরেছিলেন যে এই জগৎ সংসার আমাদের বুদ্ধিমত্তার ধূম বিশেষ। যারা জ্ঞানী তারা এই ধূমকে পান করতে পারে ঠিক একটা ভার্জিনিয়া চুরুটের মতো। আমরা যা চাই গড়ে নেই, যা চাই না সরিয়ে দিই। হয়তো ব্যাপারটা জাগতিকভাবে অতটা প্রাসঙ্গিক সবসময় নয়, কিন্তু একটা সুন্দর দৃশ্যপট রচনা করার পক্ষে যথেষ্ট। এবং আমার ধারণা আপনার কল্পনাতীত কোনো সময় দৃশ্যপট দেখতে আপনি খুব একটা অনাগ্রহী হবেন না। মানে, আপনাকে যা যা দেখাবো আমি মনস্থ করেছি আর কি। এদিকে জানলার কাছে আসুন, চুপচাপ, কোনো কথা নাই। আমার আপ্যায়ক আমাকে হাত ধরে সেই ভ্যাপসা গন্ধওয়ালা ঘরটার উল্টো দিকে দুটো জানলার একটার কাছে নিয়ে গেল। তার দস্তানাহীন হাতের স্পর্শে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। শুকনো এবং টান টান হওয়া সত্ত্বেও তার চামড়ার মধ্যে একটা বরফ বরফ ব্যাপার ছিল, আর তার ফলে আমি প্রায় ছিটকে গেলাম। কিন্তু পরক্ষণেই জীবনের বিভৎস অন্তঃসার শূন্যর কথা আমার মনে পড়ল।
এবং আমি নিজেকে প্রস্তুত করে নিলাম কি হতে পারে। জানলার কাছে পৌঁছে লোকটা হলুদ সিল্কের পর্দাটা সরিয়ে দিল এবং আমার দৃষ্টিকে বাইরের দিকে চালিত করল। কয়েক মুহূর্ত আমি বহু দূরের বহু অগণ্য আলোকবিন্দু ছাড়া আর কিছুই দেখতে পেলাম না, কিন্তু পরক্ষণেই আমার আপ্যায়কের হাতের একটি ছলনাপূর্ণ চালনায় যেন একটা বিদ্যুতের ঝলকানি খেলে গেল সমস্ত দৃশ্যপটটার ওপর দিয়ে, আর সাথে সাথেই সেটা পাল্টে গেল। আমি এখন একটা অবর্ণনীয় বৃক্ষ সমারোহের দিকে তাকিয়ে আছি। অকলুষিত সমারোহ। একটি বাড়ির মাথাও দেখা যাচ্ছে না, যেমনটা আমরা দেখে দেখে অভ্যস্ত। ডান দিকে হাটসন নদীর জল ঝলমল করছে, আর কিছুটা দূরে দেখা যাচ্ছে একটি লবণাক্ত জলাভূমি, জোনাকি পরিবৃত। সেই আলোর ঝলকানিটা নিভে গেল, আর সেই জাদুকরের মোমপুতুল সদৃশ্য মুখে খেলে গেল একটা চেরা হাসি। এটা 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 বহুদিন আগের কথা, সেই রাজারু চোরেরও পূর্বের সময়ের। চলুন আবার চেষ্টা করা যাক। আমি প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিলাম। এই অভিজ্ঞতা এই কদিনে আমার এই শহরে হওয়া সমস্ত অভিজ্ঞতার চাইতেও অনেক বেশি ভয়ঙ্কর। ভগবান, আমি ফিসফিসিয়ে বলে উঠলাম, আপনি কি এটা যে কোনো সময় করতে পারেন? তিনি মাথা নাড়লেন, আর সাথে সাথেই তার ঠোঁট ফাঁক হয়ে দুটো বিশ্রী কালচে সদন্ত দেখা গেল, কোনো এক যুগে যার রং ছিল হলদেটে। পড়ে যাওয়া রুখতে আমি তাড়াতাড়ি পর্দাটা ধরে নিলাম, কিন্তু তারও আগে তিনি আমাকে ধরে ফেললেন তার সেই বরফ শীতল নখরের সাহায্যে। তারপর আবার সেই ছলনাপূর্ণ ভঙ্গিটি করলেন। আবার বিদ্যুৎ, কিন্তু এবারের দৃশ্য একেবারে অপরিচিত নয়। গ্রিনিচ, যেমন গ্রিনিচ আগে ছিল। মাঝে মধ্যে একটা আধা বাড়ি, সবুজ ছায়া ঢাকা রাস্তা, সেই জলাটা তখনও ছিল। তারও দূরে দূরে গির্জা বুরুজ, তখনকার নিউ ইয়র্ক। ট্রিনিটি, সেন্ট পলস আর ব্রিক চার্চটা সকলের উঁচু। খুব হালকা একটা কাঠের ধোয়ার চাদর বিছানো আছে সমস্ত জায়গাটা জুড়ে। আমি খুব জোর নিঃশ্বাস নিলাম, যদিও সেটা যতটা না দৃশ্যটার জন্য, তার থেকে অনেক বেশি এরপর কি আসতে চলেছে সেই আশঙ্কায়। আরও আরও যাওয়া যায়, সম্ভব? আমি আতঙ্কিত সুরে বললাম। কয়েক মুহূর্তের জন্য মনে হলো একটা আতঙ্ক তারও মুখে খেলা করে গেল, কিন্তু পরক্ষণে ফিরে এলো সেই কুটিল হাসি। আরও? ওরে মূর্খ, আমি যা দেখেছি তা তোকে ভয়ে পাথর করে দেবে। আগে পরে আগে পরে। চাপা স্বরে গর্জে উঠে আবার সেই ভঙ্গিটা করল সে। এবারের চমকানিটা যেন আরো তীব্র। ঠিক 3 সেকেন্ডের জন্যে আমি সেই নারকীয় দৃশ্য দেখছিলাম। এমন একটা কিছু দেখেছিলাম যেটা এখনো আমাকে স্বপ্নের মধ্যে তাড়া করে ফেরে। আকাশ ছেয়ে রয়েছে কীট সদৃশ্য অসংখ্য বিন্দুতে, আর তার নিচের কালো শহরটা যেন সাক্ষাৎ নরকের প্রতিরূপ। বিশাল বিশাল পাথুরের স্থাপত্য, সুউচ্চ সব পিরামিড যেন গিয়ে চাঁদটাকে শুলবিদ্ধ করেছে। অসংখ্য জানলা থেকে মিটমিট করছে শয়তানি আলো। বাতাসে ভাসমান গ্যালারি ঘৃণ্যভাবে ভরিয়ে রেখেছে কতগুলো হলদেটে খুদে চোখওয়ালা মানুষ। বিভৎস লাল কমলা পোশাক পরা, ক্রমাগত বাঁচতে থাকা দামামার এবং বিশ্রী কোটালার তালে তালে জ্বরগ্রস্ত উন্মাদের মতো নাচছে তারা। আর শোনা যাচ্ছে চাপা দেওয়া সিঙ্গার আর্তনাদ, যার বিরামহীন রুদালি উঠছে পড়ছে, ঠিক যেন একটা অপবিত্র কয়লার সাগরের ঢেউ। আমি দেখলাম, এবং সাথে সাথেই যেন আমার মর্মস্থলের কর্ণকুহরে প্রবেশ করল এক ভয়ঙ্কর অপবিত্র স্বরানৈক্য, কর্কশ, অসহ্য। ওই মৃত শহর আমার মনে যে আদিম নগ্ন আতঙ্কের সৃষ্টি করেছিল, তার একটা রুদ্ধশ্বাস বহিঃপ্রকাশ ছিল সেটা। চুপ থাকতে বলার সমস্ত সাবধানবাণী ভুলে গিয়ে আমি চেঁচিয়েই চললাম আর চেঁচিয়েই চললাম। আমার স্নায়ুগুলো শিথিল হয়ে গেল। চারিদিকের সমস্ত দেওয়াল কাঁপতে লাগলো।
ধীরে ধীরে যখন বিদ্যুৎ চমকটা সরে গেল, দেখলাম আমার আপ্যায়কও থরথর করে কাঁপছে। মুখে একটা প্রচণ্ড ক্রোধ আর আতঙ্ক মিশ্রিত অভিব্যক্তি। ক্রোধটা সম্ভবত আমার চিৎকারের জন্য। সে একটু টলে গেল, পর্দাটা খামচে ধরল তাড়াতাড়ি, যেমনটা একটু আগে আমি ধরেছিলাম। পাগলের মতো মাথাটা ঝাঁকাচ্ছিল লোকটা, যেন তাড়া খাওয়া জন্তু। তার কারণ ছিল, আমার চিৎকারের প্রতিধ্বনি মিলিয়ে যাওয়ার সাথে সাথেই আর একটা নারকীয় শব্দে ঘর ভরে উঠেছিল। নেহাত আমার আবেগগুলো অবশ হয়ে গিয়েছিল, তাই আমি জ্ঞান হারাইনি। বদ্ধ দরজার পিছনের সিঁড়িতে পায়ের মরমর আওয়াজ, যেন একদল খুর লাগানো পা উঠে আসছে চুপিসারে, সাবধানে। ধীরে ধীরে আওয়াজটা দরজার কাছে উঠে এলো। পেতলের হাতলটায় প্রতিধ্বনিত হলো একটা বিজাতীয় খটখট শব্দ। সেই বাসি গুমট ঘরের মধ্যে বৃদ্ধ লোকটা যেন হঠাৎ ক্ষেপে উঠল, প্রাণপণে পর্দাটাকে খামচে ধরে চিৎকার করে চলল, পূর্ণিমা! উফ ভগবান, নোংরা কুকুর কোথাকার! তুমি ডেকেছ ওদের? আমার জন্য এসছে ওরা? মৃত সব মানুষ, খুরওয়ালা পা, শয়তান! আমি মোটেই তোমাদের মধ্যে বিষ মেশাইনি। তোমাদের ওই পচা নোংরা জাদুবিদ্যার নিরাপদ রাখিনি। অতিরিক্ত গিলে গিলে তোমরা নিজেদের অসুস্থ করে ফেলেছিলে। তারপর এই রাজানুচরকে দোষ দিচ্ছ। ছাড়ো বলছি হাতলটা, ছাড়ো। তোমাদের জন্য কিচ্ছু নেই এখানে। এই মুহূর্তে তিনটে মৃদু কিন্তু দর্পিত ধাক্কা দরজার পাল্লাটাকে কাঁপিয়ে দিল, আর ওই উন্মাদ জাদুকরের মুখের পাশে জমা হতে লাগলো সাদা ফেনা। তার ভয়, হতাশা সবকিছু একটা মাথার শিরা ছেঁড়া রাগের আকার নিল আমার বিরুদ্ধে। লোকটা টলমল পায়ে আমার দিকে এক পা এগিয়ে এলো। তার একটা হাতে তখনও পর্দার কিছুটা অংশ ধরা, অন্য হাতটা এগিয়ে আসছে আমার দিকে, কিন্তু পর্দাটা আর বেশিক্ষণ টান সহ্য করতে পারল না। সশব্দে ছিঁড়ে পড়ল বন্ধন থেকে। সারা ঘর দিবালোকের অভিঘাতে একটু একটু করে মরতে থাকা জ্যোৎস্নায় প্লাবিত হয়ে গেল। সেই আলোয় মোমবাতিগুলো ম্লান হয়ে গেল, আর সাথে সাথেই সেই ছাতা পোড়া গন্ধযুক্ত ঘর জুড়ে দেখা গেল ক্ষয়ের আঁচড়। পোকায় কাটা দরজা জানালা, মচমচে মেঝে, নষ্ট হয়ে যাওয়া ম্যান্টেল, নড়বড়ে আসবাব, ছেঁড়া ছেঁড়া পর্দা, সব কিছু মুহূর্তে প্রতিভাত হয়ে উঠল চোখের সামনে। মানুষটার উপরেও দেখা গেল এমন প্রভাব, যদিও জানি না সেটা আলো পড়ার ফলে নাকি তার নিজের ভেতরকার ভয়ের প্রাবল্যের ফলে। কিন্তু তাকে চোখের সামনে দেখলাম কাঁপতে এবং কালচে মেরে যেতে। কিন্তু তার মধ্যেও সে আমার দিকে ঝাঁপিয়ে এগিয়ে এলো এবং শকুনের মতো বাঁকানো নখ দিয়ে আমাকে আক্রমণ করলো। শুধুমাত্র তার চোখ দুটো অবিকৃত অবস্থায় ছিল। তার মুখটা যত তামাটে বর্ণ হয়ে উঠতে লাগলো, চোখ দুটো ততই অপার্থিব উজ্জ্বলতায় ঠিকরে উঠল। দরজার ধাক্কাটা ক্রমে উন্মাদের মতো হয়ে উঠেছে। এখন মনে হচ্ছে যেন একটা ধাতব শব্দ কানে আসছে। আমার সম্মুখের কালো জিনিসটা এখন শুধুই একটা চোখ সম্বলিত মাথা, যেটা হ্যাচর প্যাচর করে এগিয়ে আসতে চাইছে আমার দিকে। সেই চোখ দুটো থেকে মাঝে মাঝে ছিটকে আসছে অবিনশ্বর বিদ্বেষ। বারবার কষাঘাতে পাল্লাগুলো ভেঙে পড়বে এবার। হঠাৎ চোখের জন্য একটা কুঠারের ফলা দেখতে পেলাম, চির খাওয়া দরজার ফাঁক দিয়ে ঢুকে আসছে। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম, নড়তে পারছিলাম না। আমার চোখের সামনেই ধীরে ধীরে দরজাটা ভেঙে পড়ল, আর যে জিনিসটা ভিতরে ঢুকে এলো তার বর্ণনা কিভাবে করা সম্ভব আমি জানি না। একটা প্রকাণ্ড কুচকুচে কালো কালির তৈরি আকারহীন পদার্থ, কুতকুতে ঘৃণা ভরা চোখ, একটা থকথকে মিশ্রণের মতো তার প্রকৃতি, যেন এক পিপে তেলকে উল্টে দিয়েছে। ধীরে ধীরে জিনিসটা সারা ঘরে ছড়িয়ে পড়ল, চেয়ার টেবিল উল্টে দিল, আর আমার মুখোমুখি বসে থাকা সেই সর্বনেশে চোখওয়ালা মাথাটার কাছে পৌঁছে গেল। মাথাটাকে ঘিরে ধরল, গিলে ফেলল, আর তারপরেই জিনিসটা পিছু হটতে শুরু করলো।
আমাকে স্পর্শ পর্যন্ত করলো না। দরজা দিয়ে বেরিয়ে গেল, তারপর সিঁড়ি দিয়ে আবার সেই আওয়াজ। তবে এবার সেটা ক্রমশ দূরে সরে যাচ্ছে। এই ঝড়ঝাপটা বুঝি মেঝেটাও সহ্য করতে পারল না, ভেঙে পড়ল সশব্দে। সাথে সাথে পড়লাম আমিও কোনো এক অন্ধকারের মধ্যে। মাকড়সার জাল আমার দম বন্ধ করার উপক্রম করলো, আর সেই সাথে ভয়। ভাঙা জানালা দিয়ে সবজেটে মরা চাঁদটা আমাকে দেখালো যে হলের দরজাটা খানিকটা ভেজানো আছে। নিজেকে কোনো মতে সামলে নিয়ে মেঝে থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে আমি দেখলাম একটা কালো ঝড় যেন প্রবল বেগে আমাকে পাশ কাটিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। বুঝতে পারছিলাম এই মেঝেটার মেয়াদও আর বেশিক্ষণ নয়। কোনো রকমে সেই ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়িয়ে দরজাটা খোলার চেষ্টা করলাম, পারলাম না। তখন একটা চেয়ার তুলে নিয়ে সজোরে মারলাম একটা জানলায়। তারপর সেই ভাঙা জানালা গলে বেরিয়ে এলাম। আমার চারপাশে অযত্ন রক্ষিত লনের ঘাস আর লম্বা লম্বা আগাছা চাঁদের আলোয় চিকচিক করে উঠল। প্রাঙ্গণের পাঁচিলটা উঁচু, গেট বন্ধ। এমত অবস্থায় আমি কয়েকটা বাক্স টেনে এনে পাঁচিলের উপর উঠলাম। তারপর পাঁচিলের মাথায় বসানো ছোট ছোট পাথরের কলসের একটাকে আঁকড়ে ধরলাম। চাঁদের আলো সত্ত্বেও কাছের নদী থেকে যেন একটা অদ্ভুত কুয়াশা উঠছিল। যে রাস্তা দিয়ে আমি এসেছিলাম সেটা আর দেখা যাচ্ছিল না। হঠাৎ করেই যেন আমারই মতো ক্লান্ত হয়ে সেই পাথরের কলসটাও নড়বড় হয়ে উঠল। পরক্ষণেই আমি আবিষ্কার করলাম আমার দেহটা বাধাহীন হয়ে পড়ছে, পড়েই চলেছে, জানি না কোথায়। যে লোকটা আমাকে আবিষ্কার করেছিল সে বলেছিল যে আমি নিশ্চয়ই আহত অবস্থাতে অনেকটা পথ হামা দিয়ে এসেছিলাম, কারণ আমাকে যেখানে পাওয়া গিয়েছিল সেখান থেকে একটা রক্তধারার চিহ্ন চলে গিয়েছিল বহু দূর। যদিও কোথায় যে গিয়েছিল তার আর সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি বৃষ্টির সৌজন্যে। আর পরবর্তীতে জানা গিয়েছিল আমি স্রেফ একটা অজ্ঞাত জায়গা থেকে এসেছিলাম। পেরি স্ট্রিটের কালো রং করা দালানটার কিছু কাছেই কোথাও। তারপর আমি আর ওই গোলকধাঁধায় ফেরার কথা ভাবিনি। কখনো কোনো সুস্থ মানুষকে ওখানে যাওয়ার কথা বলবো এমনটাও স্বপ্নে ভাবতে পারি না। সেই আদিম প্রাণীটা যে আসলে কি ছিল আমার কোনো ধারণা নেই। কিন্তু আমি আবারও বলবো, শহরটা আসলে মৃত আর বহু অজানা আতঙ্কে ভর্তি। সেই লোকটা কোথায় গেল আমি জানি না, কিন্তু আমি নিউ ইংল্যান্ডের সেই চিরপরিচিত পথঘাটের কাছে ফিরে এসেছি যার উপর দিয়ে বয়ে বেড়ায় সান্ধ্যকালীন সমুদ্র বাতাস। এতক্ষণ আপনারা শুনছিলেন হি, রচনা এইচ.পি. লাভক্রাফট, অনুবাদ মোহনা দেবরায়, গল্প পাঠে শুভ, সেই অদ্ভুত লোকটার চরিত্রে জিমুত, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে বিশ্বদীপ, পোস্টার ডিজাইন সংলাপ এবং গল্পের সূত্রধার আমি প্রিয়া। গল্পটি কেমন লাগলো সেই বিষয়ে কমেন্ট বক্সে আমাদের মতামত অবশ্যই জানাবেন। আবার একটি নতুন গল্পের সাথে হাজির হব আমরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গল্প শুনতে থাকুন। শেষ হলো আমাদের আজকের নিবেদন হি।